আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ফিজিওলজির সেকেন্ড আইটেম, যেটি সেলুলার ফিজিওলজি কার্ডের সেকেন্ড আইটেম সেল নিয়ে। এই আইটেমটা খুবই ইজি এবং এই আইটেমের জন্য আসলে গাইটনের উপর মানুষ গাইটন থেকে জীবনে প্রথমবার যতটুকু শিখে তার চেয়ে বেশিরভাগ জিনিস শিখে আসে 11-12 আবুল হাসান স্যারের বই থেকে। কারণ এই চ্যাপ্টারে আলোচনা আছে সেল, সেলুলার অর্গানেল, সেল মেমব্রেন এবং নিউক্লিয়াস। তো এই জিনিসগুলো আমরা কি আবুল হাসান স্যারের বইয়ে পড়ে আসছি না? সো এই অধ্যায়ে আমরা অনেক কিছু অনেক সময় দেখা যায় জানি না, কিন্তু তারপরে যখন টিচার জিজ্ঞেস করেন তখন আমরা আবুল হাসান স্যার থেকে আনসার দিয়ে দিই। আচ্ছা, এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। এখানে বেশিরভাগ সময় সেল মেমব্রেন এগুলো আঁকতে দেয়, এছাড়া সেলুলার অর্গানেলস কী আছে এগুলোর নাম লিখতে দেয় এবং কখনো কখনো কোনো কিছুর ফাংশন লিখতে দেয়। আমরা ধারাবাহিকভাবে সেই টপিকগুলো কাভার করব। আচ্ছা, প্রথম কথা হলো সেল কি। সেলের ডেফিনেশন তোমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু শিখছো, সেগুলো বাংলা সংজ্ঞা ছিল। এখন এটাই আর কি একমাত্র ইংলিশ সংজ্ঞা বলতে এটাই হয়তো জীবনে শুনছো। সেলস আর দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। এই তো এখানে কিছু কথাবার্তা আছে যে সেল মিলে অনেক কিছু তৈরি করে। সেল মিলে টিস্যু, টিস্যু মিলে অর্গান, অর্গান মিলে সিস্টেম। আচ্ছা, হিউম্যান বডিতে 100 ট্রিলিয়ন সেল আছে আর বেশি থাকে 25 ট্রিলিয়ন। এটা আমি স্লাইড থেকে নিছি, তোমাদের বইয়ে অন্যটা লেখা, বইয়ে যেটা আছে সেটাও দিতে পারো। হিউম্যান বডিতে থাকে 35 to 40 ট্রিলিয়ন আর আরবিসিতে থাকে 25 ট্রিলিয়ন। আচ্ছা, গেল। লিখেই রাখি এখানে 35 থেকে 40। দেন সেলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, প্লাজমা মেমব্রেন আর প্রোটোপ্লাজম। এখন এই প্রোটোপ্লাজমকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। দেন নিউক্লিয়াসের মধ্যে 4টা পার্ট আছে, সাইটোপ্লাজমের মধ্যে আবার অর্গানেল, ইনক্লুশন, সাইটোসল, এগুলো আবুল হাসান স্যারের বইও ছিল। তো আবুল হাসান স্যারের বই অ্যাকচুয়ালি প্রোটোপ্লাজমের ভিতরে প্লাজমা মেমব্রেনকে দিছিল, কিন্তু এখানে প্লাজমা মেমব্রেনকে প্রোটোপ্লাজমের বাইরে রাখছে। হাউএভার আমরা আগাই। এখানে দেখবা এই কোয়েশ্চেনটা টিচাররা শুরুতে প্রথম বসার পরে যে কোয়েশ্চেনটা করেন এটা হচ্ছে এটা, অর্গানেলস যেগুলো আছে সেলুলার অর্গানেলস এগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা মেমব্রেনাস আর একটা নন মেমব্রেনাস। নন মেমব্রেনাস অর্গানেলস কোনগুলা, মেমব্রেনাস অর্গানেলস কোনগুলা, এটা বসলেই প্রথম কোয়েশ্চেন হবে এইটা। আচ্ছা, এখন আসো অর্গানাইজেশন অফ সেল। তো আমরা আসলে প্রোটোপ্লাজমের মধ্যে 5টা বেসিক সাবস্টেন্স পাই, দ্যাট ইজ ওয়াটার, আয়ন, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। তো সেলের মধ্যে ওয়াটার থাকে 70 থেকে 85%, প্রোটিন থাকে 10-20%, লিপিড 2, কার্বোহাইড্রেট 1%, মাসেল সেলে 3%, লিভার সেলে 6%। ওয়াটার কোন সেলে থাকে না, ফ্যাট সেলে থাকে না। এগুলো এমসিকিউতে লাগতে পারে, মানে ট্রু ফলসের জন্য লাগতে পারে অথবা এসবির জন্য লাগতে পারে। প্রোটিন কী টাইপের আছে, 2 টাইপের আছে। লিপিড এই যে কোন টাইপের আছে লেখা আছে। আচ্ছা, স্ট্রাকচারাল প্রোটিন আর ফাংশনাল প্রোটিন 2 টাইপের প্রোটিন হইতে পারে। ফাংশনাল প্রোটিন যারা আছে তারা এনজাইম হিসেবে কাজ করে, আর স্ট্রাকচারাল প্রোটিন যারা আছে তারা কোনো কিছু স্ট্রাকচার ফর্ম করে। এটাও তোমাদের আবুল হাসান স্যারের বইয়ে ছিল, কোষ রসায়ন অধ্যায়ে। আচ্ছা, এরা মেইনলি বিভিন্ন ধরনের ফিলামেন্ট ফর্ম করার ক্ষেত্রে ভূমিকা রাখে। আচ্ছা, এখন আমরা সেলুলার অর্গানেলসে যাইতে পারি। তো সর্বপ্রথম আমরা সেল মেমব্রেন দিয়ে স্টার্ট করি, সেল মেমব্রেন, তারপর সেল অর্গানেলস। দেখো, সেল মেমব্রেনের মধ্যে প্রোটিন থাকে 55, লিপিড 42 আর কার্বোহাইড্রেট 3%। প্রোটিনের 2টা টাইপ আছে যেটা আমরা মাত্র দেখতেছি, কিন্তু এটা আমরা আবুল হাসান স্যারের বইও পড়ছি, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন। কার্বোহাইড্রেটকে 2 ভাগে, গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড, যেটা মিলে তৈরি হয় গ্লাইকোলিক্স। আচ্ছা, আর লিপিডের মধ্যে 3টা টাইপ, ফসফোলিপিড, কোলেস্টেরল, আদার লিপিড। ঠিক আছে, এই পার্সেন্টেজটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। রিটেনেও আসে, এমসিকিউতে আসে, ভাইভাতেও আসে, সব জায়গায়। আচ্ছা, এটা হচ্ছে একটা সেল মেমব্রেনের স্ট্রাকচার। সেল মেমব্রেনের স্ট্রাকচার তুমি চাইলে এইভাবে আঁকতে পারো 3D, অথবা কলেজ লেভেলে যে আঁকছিলা ওইটা দিয়েও আঁকতে পারো আর কি, মানে আবুল হাসান স্যারের বইয়ের যেটা আছে ওইটাও আঁকতে পারো। কতটুকু থিক, 7.5 থেকে 10 ন্যানোমিটার থিক। অ্যান্ড এটা হচ্ছে একটা ডেফিনেশন দিয়ে দিও যেহেতু যদি রিটেনে আসে শুরুতে। এখন সেল মেমব্রেনের মধ্যে কী কী পার্টস আছে, প্রথম কথা হচ্ছে মেমব্রেন লিপিড। লিপিড আছে 3 টাইপের, ফসফোলিপিড, স্ফিঙ্গোলিপিড আর কোলেস্টেরল। এই ফসফোলিপিডটা ক্লোজ স্পিন শেপড। আচ্ছা,
মেমব্রেন লিপিডের মধ্যে যেহেতু এটা ফসফোলিপিড বাইলেয়ার, তো হেড ইন থাকবে ফসফেট আর টেল ইন্ডে থাকবে ফ্যাটি অ্যাসিড। এই ফসফেটটা পোলার হাইড্রোফিলিক, এই জন্য ওয়াটার সাইডে থাকবে এইটা ফসফেটটা, আর যেটা লিপিড সলিউবল বা নন ওয়াটারি এই টাইপের এনভায়রনমেন্টের সাথে অ্যাটাচ থাকবে ফ্যাটি অ্যাসিডটা, নন পোলার এবং হাইড্রোফোবিক। আচ্ছা, ফাংশন, মেমব্রেন লিপিডের ফাংশন জিজ্ঞেস করতে পারে, একবার রিডিং দিয়ে নিও। আচ্ছা, এগুলো সব গাইটন থেকে লেখা। এখানে লিপিড সলিউবল সাবস্টেন্স অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আর গাইডের মধ্যে H2O লেখা, কিন্তু এটা অ্যালকোহল হবে। দেন মেমব্রেন প্রোটিন। মেমব্রেন প্রোটিনটা হচ্ছে আইসবার্গের মতো, মানে সমুদ্রের মধ্যে যেরকমভাবে আইসবার্গ ভেসে থাকে এই টাইপের হচ্ছে মেমব্রেন প্রোটিনটা থাকে। অ্যান্ড মেমব্রেন প্রোটিনটা দুই ভাগে ভাগ করা যায়, ইন্টিগ্রাল প্রোটিন আর পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিনটা মেইনলি ইন্টিগ্রাল প্রোটিনের গায়ের মধ্যেই লেগে থাকে, হাইড্রোফোবিক রিজিয়নের মধ্যে লেগে থাকে, অ্যান্ড এটা এনজাইম হিসেবেই কাজ করে মোস্ট অফ দ্য কেস। আর ইন্টিগ্রাল প্রোটিন যারা আছে, ইন্টিগ্রাল প্রোটিনটার দুইটা হাইড্রোফিলিক ইন্ড থাকে আর মাঝখানে একটা হাইড্রোফোবিক ইন্ড থাকে। আচ্ছা, ইন্ড না, হাইড্রোফোবিক রিজন থাকে আর কি মাঝখানে। আচ্ছা, দেন ইন্টিগ্রাল প্রোটিন কী কী ইউজ হইতে পারে, কী কী ভূমিকা রাখতে পারে? চ্যানেল হিসেবে থাকতে পারে, বিভিন্ন যখন একটা সেল থেকে একটা সেলের মধ্যে যাইতে হবে, বিভিন্ন চ্যানেল দিয়ে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, আয়নগুলো যায়। সো এই চ্যানেলগুলো ফর্ম করার জন্য প্রোটিন লাগে, এটা দ্যাট ইজ ইন্টিগ্রাল প্রোটিন। কেরিয়ার লাগতে পারে, কেরিয়ার প্রোটিনের কথা আমরা সেকেন্ড আইটেমে পড়বো। এগুলো সম্পর্কে সবগুলোই জানবা, মোটামুটি তোমাদের তো জানাই আছে। রিসেপ্টর হিসেবে কাজ করতে পারে প্রোটিনগুলা। আচ্ছা, দেন গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স পড়ছো ছোটোবেলায়। গ্লাইকোক্যালিক্স মানে কি? গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড দুইটার যোগফল গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোপ্রোটিন মানে কি? কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন। গ্লাইকোলিপিড মানে কি? কার্বোহাইড্রেট প্লাস লিপিড। আর একটা আছে প্রোটিওগ্লাইকান। এই প্রোটিওগ্লাইকান আর গ্লাইকোপ্রোটিন দুইটা দেখলে সেম জিনিস মনে হয়। এটার মধ্যেও কার্বোহাইড্রেট প্রোটিন আছে, এটার মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন আছে, বাট ডিফারেন্স হচ্ছে গ্লাইকোপ্রোটিনে প্রোটিন পার্সেন্টেজ বেশি, আর প্রোটিওগ্লাইকানে গ্লাইকো মানে তো কার্বোহাইড্রেট, তো কার্বোহাইড্রেটের পার্সেন্টেজ বেশি। তাহলে গ্লাইকোপ্রোটিনে প্রোটিন বেশি, প্রোটিওগ্লাইকানে গ্লাইকান দ্যাট ইজ কার্বোহাইড্রেট বেশি। ফাংশনটা একটু পড়ে নিও, ফাংশনটা এখানে গাইটন আছে, আর এটা হচ্ছে আমার সহজ ভাষায় লেখা। দেন সেল মেমব্রেন কেন ফ্লুইড মোজাইক বলা হয়? কারণ হচ্ছে সেল মেমব্রেনের মধ্যে যে প্রোটিনগুলো থাকে এরা মোজাইক ডিপোজিশনে থাকে, মানে লিপিড বাইলেয়ারের মধ্যে প্রোটিনটা থাকে মোজাইক ডিপোজিশনে, এই জন্য। আর ফ্লুইড কেন বলতেছি? ফ্লুইড বলতেছি কারণ হচ্ছে লিপিডটা হলো এখানে ফ্লুইডের মতো, ঠিক আছে? মানে ফ্লুইড মোজাইক মডেল, তো তাহলে ফ্লুইডটা হলো লিপিড আর মোজাইকটা হলো প্রোটিন। এই সেল মেমব্রেন কন্ট্রিবিউটস হোমিওস্টেসিস। সেল মেমব্রেন কীভাবে হোমিওস্টেসিসে কন্ট্রিবিউট করে? লিপিড বাইলেয়ার যেহেতু সেল মেমব্রেন একটা, সো এরা লিপিড সলিউবল সাবস্টেন্সকে আদান প্রদানে ভূমিকা রাখে। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এরা তো লিপিড সলিউবল সাবস্টেন্স, তো অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টে এরা কোনো বাধা প্রদান করে না, এরা নির্বিঘ্নে চাইতে পারে, এটা একটা বিষয়। সিলেক্টিভ পারমেবিলিটি মেনটেন্স রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল অ্যান্ড ডিফারেন্ট কম্পোজিশন অফ ICF ECF। রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল এর পরের আইটেমই তোমরা পড়বা, তখনই বুঝতে পারবে ভালো করে। দেন আসি আমরা সেলের ভিতরে যে সেলুলার অর্গানেলস আছে এগুলা। রাইবোজোম একটা ডেফিনেশন আছে, পড়ে নিও। স্ট্রাকচার প্রোটিন প্লাস RNA। আর মানে কি? রাইবোজোমাল RNA। 19 পড়ছো, আবুল হাসান স্যারের বইয়ে অনেক বেশি করে ছিল। দুই ভাগে ভাগ করা যায়, একটা ফ্রি রাইবোজোম যেটাকে আমরা পলিরাইবোজোম পড়তাম, আর একটা হলো রাইবোজোম ইন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, মানে ফ্রি রাইবোজোমের দুইটা কাজ দিছে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে রাইবোজোম থাকে সেই রাইবোজোমের 3টা কাজ দিছে, একটু মনে রাখতে হবে। দেন পারঅক্সিজোম, এটা ভাইবার জন্য লাগে, ভাইবার জন্য একবার রিডিং পড়ে নিও। ফাংশন কি? এগুলো আবুল হাসান স্যারের বইয়ে ছিল। তারপর আসে গোলজি বডি, চিত্র লাগতে পারে, যদি কোয়েশ্চেন ব্যাংকে থাকে তাহলে চিত্র আঁকা শিখবা। অ্যান্ড ফাংশন কী কী ফাংশন করে? প্রসেসিং, প্যাকেজিং, লেবেলিং অ্যান্ড ডেলিভারি অফ মেটেরিয়ালস, এগুলো তোমরা ছোটোবেলাতে পড়ে আসছো, আবুল হাসান স্যারের বইয়ে ছিল। ওকে, লাইসোজোম ফিগার খুব একটা লাগে না। লাইসোজোমের একটা পরিচয় দেওয়া আছে, পরিচয় তোমরা আগে থেকে জানতা যে এটা হাইড্রোলাইটিক এনজাইম। 40 ধরনের হাইড্রোলাইটিক এনজাইম সে
কন্টেইন করে, এই জন্য তাকে ডাইজেস্টিভ সিস্টেম অফ দ্য সেল বলে অথবা গার্বেজ সিস্টেম অফ দ্য সেল বলে। দুই টাইপের হতে পারে, একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি। যারা ইনঅ্যাক্টিভ লাইসোজোম, যাদের মধ্যে হাইড্রোলাইটিক এনজাইমটা ইনঅ্যাক্টিভ থাকে কিসের কারণে? দুই ধরনের থাকে, ফ্যাক্টর থাকে, একটা হচ্ছে স্টেবিলাইজার আর একটা লেবিলাইজার। যেখানে স্টেবিলাইজারটা বেশি থাকে ওইটা হচ্ছে লাইসোজোম, তখন যে এনজাইমগুলো থাকে সেই এনজাইমগুলো ইনঅ্যাক্টিভ থাকে, তো এটা হচ্ছে প্রাইমারি। আর সেকেন্ডারি যখন তারা হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইমটাকে কন্টেইন করতে পারে অ্যাক্টিভ কন্ডিশনে। অ্যান্ড অপটিমাল পিএইচ অফ এনজাইম হলো 5। এই 5 পিএইচ থাকলে এনজাইমগুলো ভালো কাজ করে। ফাংশন তো তোমরা জানো, অটোলাইসিস, অটোফ্যাগি। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা পরিচয় দেওয়া আছে। অ্যান্ড দুই ধরনের হতে পারে, রাফ আর স্মুথ। রাফ কোথায় থাকে, স্মুথ কোথায় থাকে, লোকেশন কিন্তু ভালো ইম্পর্টেন্ট। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন দেওয়া আছে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন দেওয়া আছে, ফাংশনের সাথে নেমোনিক্সও দেওয়া আছে, আশা করি মুখস্থ রাখতে সহজ হবে। দেন মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস অফ সেল বলা হয়, 3টা ইম্পর্টেন্ট এনজাইম আছে, মুখস্থ করতে হবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য ফাংশন, এটা আবুল হাসান স্যারের বইও ছিল। আচ্ছা, মুখস্থ বাদ গেল। সাইটোস্কেলিটন পরিচয় দেওয়া আছে, এখানে হচ্ছে এটা আবুল হাসান স্যারের বইয়ে ছিল, গাইটনে নাই, বাট জ্ঞানঙে আছে। তোমার কলেজের টিচার যদি এটাকে লেকচার স্লাইডে রাখেন তাহলে পড়ো। অ্যান্ড এখানে একটা অ্যাপ্লাইড ফিজিওলজি আছে, এটাও গাইটনে নাই। এটা মানে বোঝায় মাইক্রোটিউবিউলস অ্যাসেম্বলি ইজ প্রিভেন্টেড বাই কলচিসিন অ্যান্ড বিনব্লাস্টিন। তো কলচিসিন এবং বিনব্লাস্টিন এদেরকে যদি আমরা সাপ্লিমেন্ট করি বা কোনোভাবে নেই, তাহলে মাইক্রোটিউবিউলস কিন্তু তখন আর কাজ করতে পারবে না। এবং কলচিসিন বিনব্লাস্টিনের সাথে অ্যান্টি ক্যান্সার ড্রাগ পেস্টিট্যাক্সল বা ট্যাক্সল, তো এটা হচ্ছে ড্রাগের নাম, আর এটা হচ্ছে ট্যাক্সল। তো ট্যাক্সল বাইন্ডস টু মাইক্রোটিউবিউলস অ্যান্ড মেক্স দেম সো স্টেবল দ্যাট অর্গানেলস ক্যানট মুভ। তো এটার জন্য মানে এরা যখন থাকবে, যখন আমরা এগুলোকে ইনটেক করব, তখন কিন্তু মাইক্রোটিউবিউলস প্রিভেন্ট হয়ে যাবে। তো মাইক্রোটিউবিউলসকে আমাদের লোকোমোশনে হেল্প করে, মুভমেন্টে হেল্প করে। তো এই মুভমেন্টগুলো কিন্তু সম্ভব হবে না যদি এই ড্রাগগুলো নেওয়া হয়। তখন মাইটোটিক স্পিন্ডলস ক্যানট ফর্ম বিকজ অফ দেয়ার ইজ নো মাইক্রোটিউবিউলস। অ্যান্ড যেহেতু মাইটোটিক স্পিন্ডলস নাই, তার মানে কি মাইটোসিস সেল ডিভিশনও হবে না। মাইটোসিস সেল ডিভিশন না হলে সেল কিন্তু গ্রোথ হবে না, অ্যান্ড সেল অ্যাপোপ্টোসিস হইতে হইতে সেল কিন্তু ডাই হইতে থাকবে। আচ্ছা, লোকোমোশন অফ সেল কোনো মেডিকেলে পড়ায়, কোনো মেডিকেলে পড়ায় না। তো এটা প্রফে লাগতে পারে, প্রফের ভাইভা যদি এক্সট্রিম ভালো করো তখন জিজ্ঞেস করতে পারে। তো মুভমেন্ট ইন কন্ট্রাকশন অফ মাসেল। আচ্ছা, অ্যামিবয়েড মুভমেন্ট আর সিলিয়ারি মুভমেন্ট, দুই ধরনের মুভমেন্টের কথা বলছে। তো এটা আমরা একদম মেইন বইয়ে সরাসরি দেখব। আপাতত এখানে আমরা মেইন বইতে সুইচ করতেছি। ওকে, গাইটন থেকে একটু দেখি। এখানে প্রথমে সেলের যে বিল্ডিং ব্লক এগুলো নিয়ে কথাবার্তা বলছে, তারপরে অর্গানাইজেশন অফ সেল এটা আমরা পড়ছি, ওয়াটার, আয়ন, প্রোটিন, লিপিড, যা যা এখান থেকে লাগে সেগুলো স্লাইডে লেখা আছে, কার্বোহাইড্রেট। তারপর আসো সেল স্ট্রাকচার, মেমব্রেনাস স্ট্রাকচার অফ দ্য সেল, কী মেমব্রেনাস অর্গানেলস আছে এগুলোর কথা লিখছে। আচ্ছা, তো সেল মেমব্রেন নিয়ে প্রথমে আলোচনা স্টার্ট হয়েছে। সেল মেমব্রেনের মধ্যে কোনটা কত পার্সেন্টেজ থাকে এগুলো সব স্লাইডে আছে, এখান থেকে নতুন কিছু জানার মতো তেমন কিছু নাই। এখানে লিপিডগুলোর নাম আছে, এই লিপিডগুলোর কাজ দেওয়া আছে, এগুলো আমরা স্লাইডে সব লিখে রাখছি। তারপরে ইন্টিগ্রাল প্রোটিন আর পেরিফেরাল সেল মেমব্রেন প্রোটিন এগুলোর কাজটাজ লিখছে, কাজটাজও স্লাইডে আছে। এখান থেকে আসলে শেখার মতো খুব জিনিস একটা তেমন নাই। এখানে পরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আলোচনা স্টার্ট হয়েছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এসি আর ই আর কথা লিখছে যে এটা 30 থেকে 40 গুণ, মানে লিভার সেলে 30 থেকে 40 গুণ সাইজ, মানে ভলিউম হিসাবে কাউন্ট করলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভলিউমটা বেশি হবে সেল মেমব্রেন থেকে। ভলিউম না, অ্যাকচুয়ালি এরিয়া। রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো সবই বলা হয়েছে। এরপরে গলজি অ্যাপারেটাস, তো গলজি অ্যাপারেটাসের মধ্যে কী কী পার্টস আছে, ভেসিকল, সিস্টার্ন, এইসব কথাবার্তা। দেন লাইসোজোমের কিছু ফাংশন লেখা আছে, ফাংশনগুলো স্লাইডেও ছিল। তারপরে পারক্সিজোম, মূলত ভাইবার জন্যই লাগে।
আচ্ছা ভাইবা, যাই হোক। তারপরে মাইটোকন্ড্রিয়া আছে। মাইটোকন্ড্রিয়া নিয়ে যা আছে এখানে সব আলোচনা তোমরা এমনিতেই জানতা, একবার রিডিং পড়ে নিতে পারো। আচ্ছা, তারপর সাইটোস্কেলিটন, এটাও তেমন কিছু না, যা দরকার পরীক্ষা আসার মতো, টিচার জিজ্ঞেস করার মতো সেগুলো আছে, স্লাইডেই আছে। দেন নিউক্লিয়াস তেমন একটা লাগে না, মানে রিডিং পড়লেই হবে আর কি, যা জানার সেগুলো আবুল হাসান স্যারের বই জানতা। তারপরে কম্পারিজন অফ দ্য অ্যানিম্যাল সেল উইথ প্রিসেলুলার ফর্মস অফ লাইফ, এখানে ভাইরাস আর আমাদের যে হিউম্যান বডি সেল না, এক কথায় যে কোনো লিভিং সেল, ভাইরাস ভার্সেস লিভিং সেল, এই আলোচনাটা এখানে আছে, ভার্সেস লিভিং সেল কি কি ডিফারেন্স, এই তো। তারপরে ফাংশনাল সিস্টেমস অফ দ্য সেল, এটা তেমনটা লাগে না, টিচাররা জিজ্ঞেস করে না অ্যাকচুয়ালি। বড় যখন হয়ে যাবে, মানে ধরো আইটেম দেওয়ার পরে, কার্ড এক্সাম দেওয়ার পরে, কার্ডেও তো ধরো একটা কোয়েশ্চেন থাকতে পারে, তারপর যখন টার্ম দিতে আসবা তখন কিন্তু সব আইটেম থেকে কোয়েশ্চেন ধরা হয়, কিন্তু এই সেলের আইটেম থেকে কোয়েশ্চেন ধরা হয় না, কারণ এটা খুবই ইজি। এমনিতে স্টুডেন্টরা যদি জিজ্ঞেস করা হয়, এমনি তো 2-3টা ফাংশন স্টুডেন্টরা এমনিতেই বলে দিতে পারে, গোলজি বডি, এমজি প্লাজমিক রেটিকুলাম, তো জিজ্ঞেস করে লাভ হয় না। আর ফেগোসাইটোসিস সম্পর্কে সামনে WBC আইটেমের মধ্যে ফেগোসাইটোসিস প্রসেস নিয়ে ডিটেলস আলোচনা আছে, তো এখান থেকে পড়ার কোনো প্রয়োজন নাই। লাইসোজোমের কথা সেম, ফেগোসাইটোসিস করে, তো এটা এখান থেকে পড়ার প্রয়োজন নাই। আর অটোফেগি নিয়ে আলোচনা স্লাইডের মধ্যে আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফাংশন তো পড়ে আসছি, গোলজি অ্যাপারেটাস ফাংশন সব স্লাইডে আছে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া এক্সট্রাক্ট এনার্জি ফ্রম নিউট্রিয়েন্টস, এটা কেমনে কী করে একবার চাইলে রিডিং দিতে পারো, কিন্তু লাগে না কাজে, টিচাররা জিজ্ঞেস করেন আর কি, এই তো। এরপরে লোকোমোশন অফ সেল, যদি প্রফে অনেক ভালো করো তখন হয়তো এটা জিজ্ঞেস করতে পারে, লোকোমোশন অফ সেল। এটা হচ্ছে এমিবয়েড মুভমেন্ট আর সিলিয়ারি মুভমেন্ট, এই দুই ধরনের মুভমেন্ট আছে। অ্যান্ড এমিবয়েড মুভমেন্টটা হলো ক্রলিং লাইক মুভমেন্ট, যেটা দেখা যেতে পারে WBCর মধ্যে মোস্টলি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এমিবয়েড মুভমেন্টের জন্য আমি যদি একটু মেকানিজমটা বোঝাই, মানে খুবই শর্টলি, ধরো এটা আমার একটা কোনো একটা সিউডোপোডিয়াম, এগুলো সব সিউডোপোডিয়াম বলতেছে, সিউডোপোডিয়ামটা সেলের ভিতরে ঢোকার পরে এই সিউডোপোডিয়ামটা একদম শেষ মাথায় যাবে, যাওয়ার পরে এই জায়গাটা এদিকে আগায় যাবে, মানে এই জায়গাটা ক্লোজ হয়ে যাবে, অ্যান্ড এটা সামনের দিকে একটু মুভ করবে। দেন এই যে সিউডোপোডিয়ামটা সামনে আগাইয়া এদিকে হচ্ছে জায়গা রাখছে, এটা হচ্ছে এভাবে তো চিডি ছাড়া বোঝানো সম্ভব না, তোমরা নন স্টপ নিউরন, এটার অ্যানিমেশনটা দেখতে পারো, ননস্টপ নিউরন অ্যানিমেশন আছে, ভালো দুইটা অ্যানিমেশন সার্চ করবা এই নামেই, অ্যামিবয়েড মুভমেন্ট অফ সেল, তাহলে খুব ভালোভাবে পেয়ে যাবে এটা। ওকে, এই পুরাটাই এখানে কন্ট্রোল করে কীভাবে, কেমোটেক্সিসের মাধ্যমে, বাট সিলিয়ারি মুভমেন্টের কন্ট্রোল হয় কীভাবে দ্যাট ইজ আননোন, বাট লিখে রাখছে যে ইলেকট্রোকেমিক্যাল সিগন্যাল, ঠিক আছে। অ্যামিবয়েড মুভমেন্টের কন্ট্রোল করে কেমিটেক্সিস, আর সিলিয়ারি মুভমেন্টের কন্ট্রোল ইলেকট্রোকেমিক্যাল সিগন্যাল। আচ্ছা, দেন সিলিয়া অ্যান্ড সিলিয়ারি মুভমেন্ট, তো সিলিয়া অ্যান্ড সিলিয়ারি মুভমেন্ট এই জিনিসটাও তোমরা ননস্টপ নিউরন থেকে দেখবা, অ্যানিমেশন আছে, ভালো করে বোঝাইছে। আচ্ছা, সিলিয়ার মধ্যে এখানে যে স্ট্রাকচারটা একটু জাস্ট বলি, এখানে বলা হয় যে সিলিয়াটা হচ্ছে বেজাল বডির একটা এক্সপানশন আর কি, তো এটা হলো সেল মেমব্রেন এই লেভেলে আছে, তার উপরে দেখো এইটা হচ্ছে আমাদের সিলিয়া ফিলামেন্টগুলা, এগুলো সবই সিলিয়ার ফিলামেন্টগুলা, ঠিক আছে। তো এটা যদি আমরা স্ট্রাকচারটা দেখি, এই স্ট্রাকচারটাই সবচেয়ে ভালো জিজ্ঞেস করে আর কি, টিচার জিজ্ঞেস করে 9+2 স্ট্রাকচারটা কি। 9+2 স্ট্রাকচার বলতে বোঝায় যে এখানে 9টা দেখো, 9টা মাইক্রোটিউবিউল আছে মানে চারপাশে পেরিফেরিতে, আর 2টা আছে মাঝখানে, তো 2 মাঝখানে আর 9 চারপাশে, এটা নামই হচ্ছে 9+2। আর এরপরে একটা টার্ম আছে এক্সোনিমটা হচ্ছে এদেরকে ক্রস লিঙ্ক করে রাখে, এই যে মাইক্রোটিউবিউলসগুলো আছে এদের মধ্যে ক্রস লিঙ্ক করে রাখে, এটার নাম হলো এক্সোনিম। আচ্ছা, ডান।
তো সিলিয়া সম্পর্কে যাবতীয় সব কিছু ওই ননস্টপ নিউরনের ভিডিওতে পাবা। এটা নন মোটাইল প্রাইমারি সিলিয়া সার্ভসেস সেল সেন্সরি অ্যান্টিনা, এইটা ওই ননস্টপ নিউরনে নাই আর কি, মানে এই প্যারাটা। তো একটু পড়াই দিই। তো মোটাইল সিলিয়া নন মোটাইল সিলিয়া দুই ধরনের সিলিয়া হইতে পারে। এর মধ্যে নন মোটাইল সিলিয়াকে প্রাইমারি সিলিয়া বলা হয়। কেন? কারণ এরা মুভ করতে পারে না। সিলিয়ার কাজ কি? মুভ করা। এ মুভই করতে পারে না, তাহলে আপনি হইল। তো এটা হচ্ছে প্রাইমারি সিলিয়া। অ্যান্ড এরা আসলে আগে বলা হয়তো যাদের কোনো কাজ নাই, এরা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, বাট পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে যে এরা মানে ইনঅ্যাক্টিভ অবস্থায়, মানে এই যে নন মোটাইল অবস্থায়ও কাজ করতে পারে। কি কাজ করতে পারে? তারা সেন্সরি অ্যান্টেনা হিসেবে কাজ করতে পারে। অ্যান্ড কারো যদি এই সেন্সরি অ্যান্টেনাতে ডিফেক্ট থাকে কোনো সিগন্যালিং করার সময়, তখন কিন্তু পলিসিস্টিক কিডনি ডিজিজ হইতে পারে। ঠিক আছে, এই হচ্ছে নিচের কথা, যে কারো যদি ডিফেক্টস ইন সিগন্যালিং বাই প্রাইমারি সিলিয়া ইন রেনাল টিউবুলার এপিথেলিয়াল সেল, তখন ডেভেলপমেন্ট অফ লার্জ ফ্লুইড ফিল্ড সিস্ট দেখা যেতে পারে, যার নাম পলিসিস্টিক কিডনি ডিজিজ। এই তো আমাদের এই চ্যাপ্টারটাও শেষ। চ্যাপ্টার 2 এর পরে দেখবা চ্যাপ্টার 3 আছে। চ্যাপ্টার 3 কিন্তু পড়া লাগে না। এরপর আমরা চ্যাপ্টার 4 পড়বো আইটেম 3 হিসাবে। চ্যাপ্টার 3 আমাদের সিলেবাসে নাই। ওকে, আশা করছি ভিডিওটা তোমাদের উপকৃত করছে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আসসালামু আলাইকুম।